বুধবার সচিবালয়ে ইইউর নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বাণিজ্য মন্ত্রী বলেন, দেশের তেল, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্য আন্তর্জাতিক বাজার থেকে কিনতে হয়, তাই আন্তর্জাতিক দামের সাথে সামঞ্জস্য রাখতেই এখন এসব পণ্যের দাম কমানো যাচ্ছে না। এইসব পণ্যের উপর ভ্যাট কমাতে এনবিআরকে চিঠি দেওয়ার পর চিনি ও পেঁয়াজের উপর ভ্যাট কমালেও তেলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তেলের ভ্যাট কমাতে এনবিআর এর সাথে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গত কয়েকদিন ধরে শুনছি যে তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমার একটা প্রবণতা দেখা দিয়েছে, জানি না এক্স্যাক্টলি কি। যদি কমতে থাকে তাহলে সেই নতুন দাম অনুসারে আমরা আবার নতুন করে ঠিক করব কবে হবে। তো এইটার প্রভাব পড়তে তো সময় লাগবে, তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। দাম কমে গেলে আমাদের দেশেও কমে যাবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাড়তি সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে বাণিজ্যিক, কৃষি, ডিজিটাল, আর্থিক খাত ও পরিবেশ বান্ধব শিল্পে বিনিয়োগ জোরদারের আহ্বান জানিয়েছে ফরেন ইনভেস্টর্স চেম্বার। বুধবার রাজধানীর একটি হোটেলে চেম্বারের এক গবেষণা প্রতিবেদনের উপর আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তৈরি পোশাকে ভর করেই গত 4 দশক ধরে সচল বাংলাদেশের রপ্তানির চাকা, কিন্তু বর্তমান বাস্তবতায় প্রতি বছর 20 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান নিশ্চিতে বহুমুখী রপ্তানি ও সেবা খাতের সম্প্রসারণের কোনো বিকল্প নেই। তাই বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের চাহিদা বিবেচনায় নির্দিষ্ট কয়েকটি খাতে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন গবেষকরা। ডিজিটাল ইকোনমির জন্য ইন্দোনেশিয়া, গ্রিন ফাইন্যান্সের জন্য ফর এক্সাম্পল ইথিওপিয়া, যারা ভালো করছে এবং বাংলাদেশের কাছাকাছি লেভেলে আছে, হয়তো একটু আগে, কিন্তু বাংলাদেশ খুব সহজেই তাদের থেকে অনেক বেস্ট প্র্যাকটিস, গুড প্র্যাকটিস আপনার নিয়ে আসতে পারে। তো ইট রিফ্লেক্টস গ্লোবাল এভিডেন্স অ্যান্ড গ্লোবাল ডিরেকশন, যেখানে বাংলাদেশের এক্সপোর্ট গ্রোথের ভূমিকা আছে, যেখানে এসএমই লিঙ্কেজ পলিসির মাধ্যমে এই সেক্টরগুলো গ্রো করলে এসএমই, স্মল বিজনেস পার্টিকুলারলি, তাদের গ্রোথের ভূমিকা আছে। মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশের গ্রোথ হ্যাজ টু বি জব লেড। এদেশে ব্যবসা করা বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার বলছে, বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে হবে জমির প্রাপ্যতা, বন্দর অবকাঠামো, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের সুবিধা, দিতে হবে আকর্ষণীয় নীতি কাঠামো। যে ইন্ডিয়াতে যেগুলো দিচ্ছে সেগুলো আমরা সরকারের সঙ্গে কথা বলছি, তাদের ভ্যাটও রিবেট দিয়ে দিচ্ছে, মানে আর জিএসটিও রিবেট দিয়ে দিয়েছে। বাট আমাদের দেশে এখনো পর্যন্ত ভ্যাট রিবেটের কথা আসে নাই, অনলি কর্পোরেট ট্যাক্সের কথা বলা হচ্ছে। Every state is fighting with another state to get in India is actually to get the only FDI. They are thinking about the employment. বিশ্বমঞ্চে ব্র্যান্ডিং জোরদারে শিল্প ও বাণিজ্য খাতে বদলে যাওয়া বাংলাদেশের গল্প তুলে ধরার পরামর্শ দেন ব্যবসায়ী প্রতিনিধিরা। আমরা কতটা আসলে ভালোভাবে এই গল্পগুলো বহির্বিশ্বকে বলতে পেরেছি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে এবারে 15% ভাড়া বাড়ালো চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী লাইটার জাহাজের। ফলে এখন থেকে প্রতি টন পণ্য পরিবহনে বাড়তি ব্যয় গুনতে হবে 62 টাকা 25 পয়সা। মঙ্গলবার লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল এ সিদ্ধান্ত জানায়। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য নৌপথে সবচেয়ে বেশি নেওয়া হয় ঢাকা, নারায়ণগঞ্জ, মেঘনা, মুক্তারপুর, কাঁচপুর, আলীগঞ্জ ও নিতাইগঞ্জ এলাকায়। এইসব জায়গায় প্রতি টন পণ্য পরিবহনের বর্তমান ভাড়া 415 টাকা। চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে 1500 টন পণ্য পরিবহনে একটি জাহাজে গড়ে 3000 লিটার ডিজেল দরকার হয়। সেই হিসেবে ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ায় প্রতি যাত্রায় খরচ বেড়েছে 45,000 টাকা। ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে উপজেলার মাঝির চর থেকে নারিশা বাজার হয়ে মুকসুদপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। বলেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নে আগামী বছর জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পদ্মার ভাঙন থেকে রক্ষা পাবে ওই এলাকার বসতবাড়ি, রাস্তাঘাট, মাদ্রাসা, মসজিদ ও ফসলের জমি সহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, পাশাপাশি ভূমি পুনরুদ্ধারও সম্ভব হবে। পদ্মা নদীর বাম তীরে দোহার উপজেলার প্রতি বছরই
তীব্র নদী ভাঙন দেখা দেয়। তাই 2018 সালে 1483 কোটি 26 লাখ টাকার প্রকল্প নেয় সরকার। এরই মধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 70%। পুরো দোহারের যে পদ্মা নদীর যে সীমানাটা, পুরো সীমানাটাকে কিন্তু আমরা প্রোটেকশনের অন্তরে নিয়ে আসতেছি। তো এটা হইলে কিন্তু দোহার যে এত দিনের অনেক বড় সমস্যাটা ছিল নদী ভাঙ্গনের সমস্যা, এটা ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হবে। যখন আপনার এই নদী ভাঙ্গনের সমস্যাটা সমাধান হয়ে যাবে, আমাদের মৈনট ঘাট যেটা আছে, যেখানে আপনারা জানেন অনেক পর্যটন, এখনই অনেক লোকজন ঢাকা শহর থেকে আসে ওখানে, সে জায়গায় আমরা বিশেষ একটা অর্থনৈতিক অঞ্চল করার প্রকল্প নেওয়া হয়েছে। রাজধানীর 47% ডেঙ্গু রোগী ঋণের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন, আর 41% চিকিৎসা নিয়েছেন নিজের জমানো অর্থের মাধ্যমে। বিকালে অনলাইনে গবেষণা সংস্থা BIDS তাদের গবেষণার তথ্য তুলে ধরে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে 4000-এরও বেশি ডেঙ্গু আক্রান্ত নিয়ে গবেষণা করে BIDS। এতে দেখা যায় উত্তরের তুলনায় দক্ষিণ সিটি কর্পোরেশনে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। 1% বেশি রোগী তাদের জমি বিক্রি করে চিকিৎসা নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু সংক্রমণের ক্রমবর্ধমান স্বাস্থ্য ঝুঁকি এবং আর্থিক ব্যয় সবচেয়ে বেশি। তাই সংক্রমণ কমাতে কার্যকর কৌশল বাস্তবায়ন করা প্রয়োজন। একই সাথে ব্যয়ভার মোকাবেলায় নিম্ন আয়ের মানুষদের জন্য স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি চালুর উপর জোর দেন বক্তারা। যদিও তারা যে ফগিং করতেছে হয়তো বাইরে, কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে কিংবা ফ্লোর যেটা বলতেছেন যে ফ্লোরে দেখা গেছে যে ফ্লোরে ঘর পরিষ্কার করার সময় পানি আছে। সো এগুলো আসলে আমাদের যে ফগিং এর সঙ্গে সঙ্গে আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করা কিংবা অ্যাওয়ারনেস করাটা খুবই ইম্পর্টেন্ট। এবারে শেয়ার বাজারের খবর। মূল্য সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান সূচক সামান্য বাড়লেও লেনদেন ছাড়িয়েছে 1,500 কোটি টাকা। তবে এই সময় ডিএসইতে দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া 48 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেন শুরুর প্রায় 15 মিনিট পর থেকে শুরু হয় সূচকের ব্যাপক উত্থান পতন। ফলে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 4.19 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7060 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1507 কোটি 2 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 15 কোটি 17 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 366 কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 48 ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে 152টির, কমেছে 177টির এবং অপরিবর্তিত আছে 37টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, দ্বিতীয় সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ইন্ডেক্স এগ্রো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 3.75 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,642 পয়েন্টে। লেনদেন হয়েছে 55 কোটি 37 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজারে তারল্য বাড়াতে গঠিত স্থিতিশীলতা তহবিল থেকে 100 কোটি টাকা রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকে দেবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মঙ্গলবার কমিশনের সভায় সিদ্ধান্ত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিডিআর হিসেবে আইসিবিকে অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে বিএসইসি। আইসিবি অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় একটি নতুন মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে কমিশন। এর নাম রাখা হয়েছে সুবর্ণ জয়ন্তী ফান্ড এবং মেয়াদ হবে 10 বছর। এ ফান্ডেও স্থিতিশীলতা তহবিল থেকে 50 কোটি টাকা দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়াও সভায় বাজার মধ্যস্থকারীদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 85 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 117 টাকা 46 পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 98 টাকা 89 পয়সায়।
অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে 1 টাকা 28 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হয়েছে 22 টাকা 99 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত বিনিময় হয়েছে 23 টাকা 47 পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের বিনিময় হয়েছে 285 টাকা 25 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 20 টাকা 65 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।